তো এখন বেরিয়েছি, শ্বশুর বাড়ি যাব। শাশুড়ি মা ডেকেছে, আর কি জন্য ডেকেছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখছো, স্নান টান করে রেডি হয়েছি, চলো যাই, তারপর শেয়ার করব। তো তোমাদেরকে বলেইছি তো আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, তো বোন নিয়ে যাচ্ছে সাইকেলে করে। এই অবস্থা সাইকেলে যাওয়াটা ঠিক নয়, তাও কিছু করার নেই, যেহেতু আর কোনো অপশান নেই, সেহেতু সাইকেলে করেই যাচ্ছি। তারপর ওদিকে মিষ্টি কিনতে ঢুকলো, মিষ্টি কিনে নিয়ে তারপর দেখো শ্বশুর বাড়িতে চলে এসেছি। ও একটুখানি বসেছিল, তারপর বাড়ি চলে গেল, যেহেতু বাপির ধান কাটা হচ্ছে, ওকে গিয়ে রান্না বান্না করতে হবে, সেই জন্য ও থাকলো না, চলে গেল। তারপর দেখো এসে পৌঁছেই আমি পুরো রুম ক্লিন করতে লেগে গিয়েছিলাম, সেই জন্য রোদে সমস্ত বেডশিট যা ছিল আমার বেডের ওপর সমস্ত কিছু দিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ড বলছিল রুমটা নাকি গন্ধ করছে, মানে ওই বেডশিট টেডশিটগুলো নাকি গন্ধ করছিল, সেই জন্য বলল যে আমি একদিন গিয়ে রোদে দিয়ে আসব। তো আমি যেহেতু এসেছি, সেহেতু আমাকে না বলছিল ওইসব করতে, কারণ এই অবস্থায় এরকম কোনো কাজ করতে আমাকেও নাই বলে, কিছু করার নেই। তবুও আমি বলছি, যেহেতু আমি বসবো টসবো, রুমটা অনেক মানে কীরকম কীরকম লাগছিল, সেই জন্য ও বলল না বলছিল আমাকে। তবু আমি ওগুলো সমস্ত কিছু রোদে দিয়ে তারপরে এই জানলা ফানলার যেগুলো নোংরা হয়েছিল সেগুলো একটা ওড়না দিয়ে ভালো করে আমি পরিষ্কার করেছিলাম। তো পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লেগেছিল, তবুও আমি হালকা হাতে করছিলাম অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়ে। আর ও আমাকে প্রচণ্ড বকছিল। আর যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, সেহেতু সত্যি মনটা খুব খারাপ লাগছিল। শ্বশুর বাড়িতে হাজব্যান্ড বাড়িতে না থাকলে কেমন লাগে বলো তো, সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো খুবই খারাপ লাগে, আমার সেরকম কিছু একটা ভালো লাগে না, কারণ যতই যাই হোক তাকে দেখেই এসেছি, সে না থাকলে বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, আর খুব একা একা লাগে। আর বড়ো ওদিকে চলে গেল। তারপর দেখো এগুলো ক্লিন করলাম, ওদিকে সমস্ত কিছু রোদে দিলাম। তারপর দেখলাম যে হাজব্যান্ডের কিছু জিনিস আছে যেগুলো মানে নোংরা হয়েছিল, তো ও বলছিল যে ওর একটা প্যান্ট ছিল, সেটাও আমি দেখেছিলাম, তো সেটা একটু মানে কেচে দেবো ভাবছি। আমি তো এখন সেরকম ভালো রকম করে কাচতে পারবো না, মোটামুটি সার্ফ দিয়ে আমি একটু ঝাঁকিয়ে দেবো। আর এই পর্দার কথা তো তোমাদের বলেইছিলাম, তো পর্দাটা রাখাতে অনেকটাই সেভ হয়েছে এই ধুলাবালির কারণে। আর থাকলে না রুম ইউজ হলে অতটা ধুলাবালি লাগে না, আর যদি তুমি না থাকো তো সেক্ষেত্রে ধুলাবালিটা অটোমেটিক জমে যায়। তারপর আমার একটু মানে ধুলাবালির মানে সহ্য হয় না। তারপর দেখো ওই দেয়াল আলমারিটাও নোংরা হয়েছিল, দেয়াল আলমারির সঙ্গে জানলাগুলো তো বেশি নোংরা হয়, তার নিচে তো পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম। তারপর জানলা টানলাগুলো পরিষ্কার করে আলমারি টালমারি পরিষ্কার করে হাজব্যান্ডের এই প্যান্টটা আর আমার যে ওড়নাটা দিয়ে পরিষ্কার করেছিলাম, এই দুটো জিনিস কাচবো, কারণ বেশি কিছু করা যাবে না। আর ও আমাকে বকবে, ভিডিও দেখলে এমনিতেই বলবে যেগুলো কাচাকুচি করার কি দরকার ছিল। তারপর ওগুলো জাঁকিয়ে দিয়ে ওদিকে আমি যে বালিশ আর লেপ টেপগুলো দিয়েছিলাম, তো সেগুলো একটু উল্টাউল্টি করতে যাচ্ছিলাম। দেখলাম শাশুড়ি মা রান্না করছিল, মশলা বাটতে গিয়েছে, তো সেখানে মাছগুলো পুড়ে যাবে, সেই জন্য মাছগুলো একটু উল্টাউল্টি করে দিলাম। তারপর দেখো একটু রোদে বসবো বলে আসছিলাম, কিন্তু রোদটা আর ভালো লাগছিল না, কারণ এই গাছগুলো আমার খুব ফেমাস। আর এই জায়গাটা যেহেতু আমার হাজব্যান্ডের, আর গাছগুলোর প্রতি না আরও বেশি বেশি টান থাকে, তো ওইখানে পিফা গাছগুলো হয়েছিল, তো পিফা গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর বেডশিটটা নিয়ে এসে সমস্ত কিছুটা পেতে দিলাম। তারপর দেখো সাধভক্ষণের অনুষ্ঠানে এসেছি, আর শ্বশুরবাড়ি থেকে এই শাড়িটা দিয়েছে, তো এটা পরে নিতে বললো, যেহেতু 1:30টার পরে আমার ফোঁটা দেওয়ার আছে। আর আমাদের এখানে নিয়ম আছে যে শ্বশুরবাড়িতে সাধভক্ষণ না দিলে আমার মা দিতে পারবে না, এরকম একটা নিয়ম আছে। তো সেই যেহেতু শাশুড়ি মা ডেকেছিল ফোন করে, আর চলে এসেছি। আর তারপরে পরে ডেটগুলোতে আছে যেগুলো মা আমাকে দেবে। আর আশীর্বাদটা সব কিছু এই সময় সবাই আশীর্বাদ করো, আমি যেন অনেক ভালো থাকি, সুস্থ থাকি। আর তারপর দেখো এদিকে আমি আসার আগে পুজো টুজো দিয়ে নিয়ে আসছিলো আমার ওই জায়ের মেয়ে, আর শ্বশুরমশাই গিয়েছিল পুজো দিতে, তো ওরা পুজো দিয়ে নিয়ে এসেছে আমাদের এখানে 3টা মন্দিরে, তো তারই প্রসাদ ছিল। আর তারপর এদিকে আমাকে সাধভক্ষণের ফোঁটা দিয়ে দিচ্ছে, আমাদের 5 মাস 7 মাস 9 মাস এই 3টা মাসে ফোঁটা দিতে হয়, আর সেটা শ্বশুরবাড়িতে দেয়, তারপর আমার মা দিতে পারবে, এরকম একটা নিয়ম থাকে। তো সেহেতু শাশুড়ি মা দিচ্ছে। আর
আর আমার বেবি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা আর অন্য কোনো ফোঁটা নিতে পারবো না। আমার হাজব্যান্ডও কোনো ফোঁটা নিতে পারবে না, জন্মদিন বলো আর পৌরা অষ্টমী যা কিছু কোনো কিছু ফোঁটা নিতে পারবে না। আমিও শুধুমাত্র আমাদের সাধভক্ষণের ফোঁটা। তো এদের এখানে মানে আমাদের শ্বশুরবাড়িতে এখানে বিজোড়ে মানে আমাকে একাকি দিয়েই ফোঁটা দেওয়া হচ্ছে, মানে ফোঁটা দিচ্ছে। কিন্তু আমার মায়ের এখানটা মানে আমার এ বাড়িতে ওই রকম কোনো নিয়ম নেই, আমাদের হচ্ছে জোরে না হলে ফোঁটা দেয় না, মানে আমার হাজব্যান্ড আমাকে লাগে এই ফোঁটা দেওয়ার জন্য। তো তারপর দেখো ফোঁটা দেওয়ার পর আমি উপরে এসে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে দিলাম। আমার শিবু, গনু, কৃষ্ণ, ভোলে বাবা সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। ওরা না হলে সত্যিই আমি এত কিছু পেতাম না, আর ওদের জন্যই সমস্ত কিছু। তো ওই ঠাকুরের আশীর্বাদ নিলাম, বেটুর সঙ্গে একটু গল্প করলাম, হাজব্যান্ডকে ফোন করলাম, আশীর্বাদ দিলাম। হাজব্যান্ড বললো তুমি অনেক ভালো থেকো, সুস্থ থেকো, তোমার কেউ কোনো কিছু যেন না ক্ষতি করতে পারে, আমি এই মঙ্গল কামনাই করি। তো আমাকে খুব সাপোর্ট করে, তো খুব ভালোবাসে। তো বললো তোমার কোনো ভয় নেই, বাপি মা তো সবাই আছে। তারপর দেখো শ্বশুর শাশুড়ি দুজনকে প্রণাম করলাম, আমার দিদাকে প্রণাম করলাম, মানে আমার যে ঠাকুমা মারা গিয়েছে তার ছবিটা ছিল তাকে প্রণাম করলাম। আর আমার ওই বাড়ির যে ঠাকুমা শাশুড়ি তার ছবিটা ওইখানে ছিল, বাঁধানো ছিল, আমরাই বাঁধিয়েছিলাম, তো সেটা খুলে রেখেছিল আমার শ্বশুর কি স্বপ্ন দেখেছিল বলে, তো এমনিই প্রণাম করে নিলাম বড়দের। তারপর দেখো এখানে পঞ্চামৃত দিয়ে এখানে পুজো দিয়ে নিয়ে এসেছিলো আমার জায়ের মেয়ে, তো পঞ্চামৃতটাই আমাদের দেয় 5 মাসে, তো পঞ্চামৃতটা খেলাম। আর আরও দু মন্দিরের প্রসাদ ছিল, শিবু বাবা আর আমাদের খেজরা চণ্ডীর, তো সেখানেও তাদেরও প্রসাদ একটু একটু করে খেয়ে নিলাম। তারপর দেখো শাশুড়ি মা রান্না করেছিল 5 রকম ভাজা, ডাল, শাক তরকারি, আর এদিকে মাছের ঝোল আর চাটনি। 1:30 মতন তখন বাজে, আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, এত দেরি করে তো আমি খাইনি। আর যেহেতু 15টার ব্যাপার থাকলে এগুলো হয়ে থাকে, তো সেহেতু আসলে আশীর্বাদটাই মেন, এখানে কোনো যাই নিমং যেখানে থাকুক না কেন। আর আমার সঙ্গে তো আমার বাপি মা, ভাই বোন, আমার হাজব্যান্ড সবাই আছে, সবাই আশীর্বাদ করো, প্রে করো আমি যেন খুব সুস্থ সন্তানে সুস্থভাবে জন্ম দিতে পারি। আর যেহেতু খাওয়া দাওয়ার পরেই একটু রেস্ট নেব, তারপর বিকেলে চলে যাব, সেই জন্য তোমাদের সঙ্গে দেখা হবে আবার বাড়িতে গিয়ে, সেখানের ব্লগ আবার শেয়ার করব। তো চলো আমি ঝটপট করে খেয়ে নিই। তো তোমরা সবাই ভালো থেকো। তারপর দেখো আমি বাড়ি চলে এসেছি, এটা বোনের ঝুমকো, খুব সুন্দর লেগেছিল আমাকে, আজকে পরতে ইচ্ছে করলো, সেই জন্য এখান থেকে পরেই গিয়েছিলাম। আর এখন খিদে পেয়ে গেছে, খাবো। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, আর কন্টিনিউ করতে পারছি না। তো কেমন কিছু অবশ্যই জানিও, আর আমাকে সবাই আশীর্বাদ করো আমি যেন অনেক অনেক ভালো সুস্থভাবে আমি আমার সুস্থ সন্তানের জন্ম দিতে পারি। সবাই আমার জন্য প্রে করো, আমাকে আশীর্বাদ করো। আর কি বলবো, এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।